বন্ধু শুনছেন 90.8 FM বেতার বিদ্যাসাগর, মেদিনীপুরের একমাত্র কমিউনিটি রেডিও চ্যানেল বেতার বিদ্যাসাগর, আপনার সঙ্গে আপনার কথায়। নমস্কার বন্ধু, শুনছেন 90.8 FM বেতার বিদ্যাসাগর, সঙ্গে রয়েছি আমি আরজে শ্রবণ। আর আজ আমার সঙ্গে স্টুডিওয়ে এই কথায় কথায় অনুষ্ঠানে রয়েছেন মিস্টার চিন্ময় বক্সি, OIS, WBF অ্যান্ড ES মেদিনীপুর ডিভিশন। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত জানাই আমাদের এই অনুষ্ঠানে আজকে। ধন্যবাদ। প্রথমে যে প্রশ্নটা রাখবো, যে ফায়ার সেফটি কথাটা শুনলেই আমাদের মনের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয় যে ফায়ার, এই আগুন বস্তুটা কি, কিভাবে লাগে, বা আমরা কি করে বুঝবো যে আগুন লাগতে পারে? আগুন যে জিনিসটা, সেটা হচ্ছে আমাদের, যদি আমি ছোট্ট করে বলি, সেটা হচ্ছে যে আগুন হতে গেলে তিনটে জিনিসের প্রয়োজন। সেটা হচ্ছে অক্সিজেন, আর একটা হচ্ছে কম্বাস্টেবল মেটেরিয়াল, অর্থাৎ যেটা জ্বলছে, যেটাকে দাহ্য বস্তু বলছি, আর একটা হচ্ছে আপনার হিট বা টেম্পারেচার বা তাপমাত্রা। আচ্ছা, এই তিনটে জিনিসের উপস্থিতিতেই আগুনটা হয়। এই তিনটে জিনিসকে ছাড়া আমরা কোনো মতেই আগুন করতে পারবো না। আচ্ছা। আগুন হতে গেলে এই তিনটে জিনিসের উপস্থিতি খুবই প্রয়োজন। এবং আগুনকে আমরা অনেকগুলো ভাগে ভাগ করেছি, বিভিন্ন রকম জিনিসের আমাদের ব্যবহার আছে। তো আগুনও সেরকম অনেকগুলো ক্লাসিফিকেশন অফ ফায়ার, মানে হচ্ছে অনেকগুলো ভাগে বিভক্ত। তাতে হচ্ছে A ক্লাস, B ক্লাস, C ক্লাস এবং D ক্লাস। এছাড়াও আরো দুটো আছে, সেটা হচ্ছে E এবং K। K মতলব কিচেন, আর E মতলব ইলেকট্রিক। ঠিক আছে, তো ইলেকট্রিক ফায়ারটাকে আমরা A ক্লাসের মধ্যে ফেলি, কারণ ইলেকট্রিক কাট আউট হওয়ার পর আমরা ওখানে জল ইউজ করি সাধারণত। তো সেক্ষেত্রে আমরা এটাকে A ক্লাসের মধ্যে ফেলি। আর কিচেন ফায়ারটা হচ্ছে এখন মডিউলার কিচেন হয়েছে। সেই মডিউলার কিচেনের ক্ষেত্রে আমরা এখন কিচেন ফায়ারটা এখন হামেশাই দেখতে পাচ্ছি হচ্ছে, এবং এটাকে আমরা কিচেন ফায়ারের ক্ষেত্রে, মানে কেক সাধারণত ABCD এই তিনটের মধ্যে আমাদের D ক্লাস মানে হলো মেটাল ফায়ার, যেটা ইন্ডাস্ট্রিয়াল ইউনিটে হয়। এখানে সেরকম নেই, আমরা রেসিডেন্সিয়াল বা আমাদের আশেপাশে যেটা আছে সেটা হচ্ছে ABC, এই তিনটে ক্যাটাগরির আমরা ফায়ার পেয়ে থাকি সাধারণত। এবং এই তিনটে ক্যাটাগরির ফায়ারের ক্ষেত্রে অনলি ফর ওয়াটার এক্সটিংগুইশ মিডিয়া হিসাবে আমরা ওয়াটারটাকে রাখি। B ক্লাস ফায়ার হচ্ছে সাধারণত ফায়ার দুই প্রকার, একটা হচ্ছে সলিড ফায়ার, একটা হচ্ছে লিকুইড। তাহলে সলিড ফায়ারের ক্ষেত্রে আমরা সলিড ফায়ার বলতে কি, যে ফায়ারটা হওয়ার পর কিছুটা জিনিস তার মধ্যে পড়ে থাকে, মানে অবশিষ্টাংশ। যেমন ধরুন একটা পেপার যদি আমি আগুন লাগে, তাহলে সেক্ষেত্রে কি না পেপারের একটা ডাস্ট, মানে কি বলবো ওটাকে, ছাই পাবো। তেমনি সলিড ফায়ারের ক্ষেত্রে, যেমন লিকুইড ফায়ার যেগুলো আছে, যেমন পেট্রোলিয়াম প্রোডাক্ট, এনি পেট্রোলিয়াম প্রোডাক্ট আমার হচ্ছে লিকুইড ফায়ার। আচ্ছা। C ক্লাস ফায়ার মতলব হচ্ছে গ্যাস ফায়ার, এনি গ্যাস। সেটা আমাদের ম্যাক্সিমাম আমরা ইউজ করি হচ্ছে বাড়িতে বাড়িতে এখন LPG গ্যাস আছে। এছাড়াও ইন্ডাস্ট্রিতে বিভিন্ন গ্যাস ইউজ হয়। তাহলে সাধারণত আমরা LPG নিয়েই সব জায়গায় বলে বেরোচ্ছি, মানে আমরা বলছি যে LPG গ্যাসটাকে আমরা কিভাবে ঘরোয়া উপায়ে তাকে আমরা প্রোটেকশন দেব। সবারই কাছে তো আর ফায়ার এক্সটিংগুইশার বা ফায়ার সিস্টেম এটা রাখা যায় না। তো সেক্ষেত্রে আমরা কি বলি, যে ঘরোয়া উপায়ে প্রত্যেকটা যখন প্রাণ আছে একটা বাড়ির মধ্যে, সেখানে আমরা কিন্তু আপনার জলের একটা উৎস আমরা পাই। তার ফ্যামিলি বাড়িতে জল থাকে, তাহলে জলটাকে আমরা কিভাবে ব্যবহার করে LPG গ্যাসের আগুনটাকে নিভাতে পারবো। ঠিক আছে, এরপরে LPG গ্যাস অনেক সময় লিকেজ হয়, LPG গ্যাস অনেক সময় জ্বলতে থাকে। তাহলে LPG গ্যাস যখন লিকেজ হয়, কারণ লিকেজটা হয় এবং লিকেজ হতে হতে একটা পরিমাণ আসে যখন, তখন একটা ছোট্ট কোনো স্পার্ক পেলে ও তখন বিস্ফোরণ ঘটায়, হ্যাঁ, এক্সপ্লোসিভ হয়। এবং সেই এক্সপ্লোসিভের মধ্যে কি হয়, একটার জায়গায় সমস্ত বাড়িটাই ট্র্যাপ হয়ে যায়। তো সেই জায়গায় আমরা LPGর উপর প্রত্যেকটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম, আমরা বিভিন্ন এরিয়াতে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি, এবং সেই অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটির থেকে শুরু করে, আপনার নার্সিংহোম থেকে শুরু করে, বিভিন্ন মার্কেট কমপ্লেক্স থেকে শুরু করে, বিভিন্ন শপিং কমপ্লেক্স থেকে শুরু করে, আমরা বাস স্ট্যান্ড থেকে শুরু করে, যেখানেই গ্যাদারিং, হিউজ মানুষ গ্যাদারিং হয়, সেই জায়গাতেই আমরা কিন্তু এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম, মক ড্রিল, ইভাকুয়েশন ড্রিল, এবং আমরা প্র্যাকটিক্যালি হাতে নাতে দেখিয়ে দিই যে ফার্স্ট এড ফায়ার ফাইটার যেগুলো আমাদের কাছে আছে, সেগুলো দিয়ে আমরা আগুনটাকে কিভাবে কন্ট্রোল করব, কিভাবে বাড়তে দেবো না। এবং তার সাথে সাথে আমাদের নিয়ারেস্ট ফায়ার স্টেশন, আমাদের 24 আওয়ার্স কন্ট্রোল রুম খোলা থাকে। সেটা এমার্জেন্সিতেও হতে পারে, নর্মাল স্টেজেও হতে পারে। 24 আওয়ার্সে আপনি আপনাদের নিয়ারেস্ট ফায়ার স্টেশন নাম্বার অবশ্যই রাখবেন। এবং আমার মেদিনীপুরবাসীদের কাছে আমার অনুরোধ, বা মেদিনীপুরবাসী বাদ দিয়েও যে সমস্ত আমার এরিয়া যারা আছেন, তার মধ্যে হচ্ছে যেমন আপনার শালবনী PS এর আন্ডারে, কেশপুর PS এর আন্ডারে, আনন্দপুর PS, গুড়গুড়িপাল PS,
এবং আমাদের হচ্ছে কোতোয়ালি পিএস, এই এরিয়াতে আমাদের যারা আছেন তাদেরকে আমার রিকোয়েস্ট যে আপনারা অবশ্যই আমাদের ফায়ার ব্রিগেডের নাম্বার 0322263895, আরেকবারটি বলছি 0322263895, এটা আমাদের কন্ট্রোলের রুম নাম্বার। এই নাম্বারে অবশ্যই আপনারা জানাবেন কি টাইপের ফায়ার হয়েছে, বড় গাড়ি যাবে কি ছোট গাড়ি যাবে, হ্যাঁ, বা কেউ ট্র্যাপ হয়ে আছেন কিনা। তো আমাদের ইনস্ট্রাকশন আমরা এখান থেকে দেবো, তার সাথে সাথে আমাদের গাড়ি কিন্তু মুভমেন্ট হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে আগুন লাগছে, সেই লাগাটার আগে আমরা প্রিভেন্ট করব কি করে? ধরুন আমি সামান্য হাউস হোল্ডের কথাই বলছি বা গ্যাস লিকের কথাই বলছি। ব্যাপারটা হচ্ছে নিজেকে আগে জানতে হবে, এবং আমরা যে অ্যাওয়ারনেসগুলো করছি সেই অ্যাওয়ারনেসগুলোকে আমরা কিভাবে বেসিক মানে একদম প্রাইমারি স্টেজে, অর্থাৎ আগুনটা লেগেছে বা মানে লাগতে পারে বা এরকম একটা ঘটনা ঘটতে পারে এখানে, তো সেই জায়গাগুলো আমরা, যেমন রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে হয়তো আমরা যাই না, কিন্তু কমার্শিয়াল প্লেসে আমরা যাই, কারণ এটা আমাদের ফায়ার অডিট, ফায়ার ইন্সপেকশন, তারপরে আপনার আমাদের যে সিস্টেমের মধ্যে যখন আমরা আসতে চাই, কেউ হয়তো আমাদের কাছ থেকে এনওসি নেবেন, তখন আমরা সেই প্রিমিসেসে যাই এবং সেটা আমরা ইন্সপেকশন করে তার রিপোর্ট তৈরি করে এবং তাকে আমরা একটা ফায়ার সেফটি রেকমেন্ডেশন প্রোভাইড করি। মানে এটা তো যে কোনো ইন্ডাস্ট্রিয়াল হবে। আমাদের দুটো পার্ট, একটা হচ্ছে ডোমেস্টিক পার্ট, একটা হচ্ছে কমার্শিয়াল পার্ট। এনি কমার্শিয়াল পার্টে আমাদের ফায়ার ডিপার্টমেন্ট থেকে তাকে নো অবজেকশন সার্টিফিকেট নিতে হবে। আচ্ছা, ঠিক আছে। এবারে এখন কি হচ্ছে, এখন দেখা যাচ্ছে অনেক সময় কিছুটা কমার্শিয়াল, কিছুটা রেসিডেন্সিয়াল, হ্যাঁ, এই যে ব্যাপারগুলো, এখন হাই রাইজ বিল্ডিং এর কনসেপ্ট এসছে, তাহলে এই হাই রাইজ বিল্ডিং এর যে কনসেপ্ট, সেই কনসেপ্টে দেখা যাচ্ছে কি না আমাদের হাই রাইজ হাই রিস্ক বিল্ডিং, হাই রাইজ বিল্ডিং এর ক্ষেত্রে একটা আমাদের ডিপার্টমেন্ট থেকে যে হাইট অফ দ্য বিল্ডিং কতটা আছে, যেমন 15 মিটার পর্যন্ত আমাদের এখানে, যদি অনলি ফর রেসিডেন্সিয়াল হয় সেক্ষেত্রে আমরা ফায়ার ডিপার্টমেন্টে এনওসি লাগবে না। আচ্ছা আচ্ছা, কিন্তু 15 মিটারের পর যদি হয় সেক্ষেত্রে, সেটা যদি রেসিডেন্সিয়াল হয়, অনলি রেসিডেন্সিয়াল, সেক্ষেত্রে কিন্তু ফায়ার ডিপার্টমেন্ট থেকে এনওসি নিতে হবে। এবার যদি দেখা যায় কিছু কিছু বিল্ডিং আছে যেটা হচ্ছে আপনার কিছুটা পার্ট রেসিডেন্সিয়াল, কিছুটা পার্ট কমার্শিয়াল, অর্থাৎ রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে কোনো একটা পার্ট যদি কমার্শিয়াল হয় তাহলে সেক্ষেত্রে পুরো বিল্ডিংটারই আপনাকে এনওসি নিতে হবে। আচ্ছা, এই প্যারামিটারসগুলো জেনে নিয়ে তারপরে প্রসিড করলে সাধারণ মানুষের ক্ষেত্রে কিন্তু অনেকটা সুবিধা হয়ে যায়। রাইট। আচ্ছা, আমরা অনেক সময় টিভি মিডিয়ার কথাই বলছি, সিনেমা টিনেমায় আমরা অনেক সময় দেখি যে জলের তো ব্যবহার সব সময় হয় না নেভানোর জন্য আগুন, কখনো কম্বল দিয়ে আগুন নেভানো হচ্ছে বা কখনো অন্য কোনো এর ব্যবহার করছেন। তো এই যে ডিফারেন্সিয়েট করা, এইটা আমরা সাধারণ মানুষ বুঝবো কি করে এমার্জেন্সিতে? আগুন বললাম প্রথমে যে আগুন হচ্ছে অনেকগুলো ভাগ আছে, ক্লাসিফিকেশন অফ ফায়ার। তার মধ্যে এ ক্লাস ফায়ারটা সাধারণত আমরা জল দিয়েই নেভাই, কারণ জলটা আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে। বি ক্লাস ফায়ারে কিন্তু আমরা জল ইউজ করি না। বি ক্লাস ফায়ার সাধারণত পেট্রোল পাম্প বা পেট্রোলিয়াম প্রোডাক্ট যারা রাখেন, স্টোরেজ করেন বা রাখেন, তাদের ক্ষেত্রে আমরা ফোম ইউজ করি। ফোম মানে হচ্ছে ফেনা, এবং একটা কেমিক্যাল আছে AFFF, অ্যাকোয়া ফিল্ম ফর্মিং ফোম। সেই ফোমটার কাজ হচ্ছে, আমি একটু আগে বলে নেই যে একটা ফায়ার হতে গেলে আমার 3টে জিনিসের প্রয়োজন বলেছি, যেটা হচ্ছে ট্রায়াঙ্গেল অফ ফায়ার বলা হয়। ট্রায়াঙ্গেল অফ ফায়ার জিনিসটা কি না, একটা ত্রিভুজ হতে গেলে যেমন 3টে বাহুর দরকার হয়, তেমনি একটা ফায়ার হতে গেলে 3টে জিনিসের উপস্থিতি আমাদের কাছে হতেই হবে। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে আপনার অক্সিজেন, যেটা আমরা ন্যাচারালি পাই বা যেটা আমাদের এখানে আটকানো খুব মুশকিল, কারণ ওটা আটকানো মানে আমরাও নিজেরা মারা যাব। তো সেই জায়গায় ওটা তো স্বাভাবিকভাবে পাবোই আমরা। আর একটা হচ্ছে কম্বাস্টেবল মেটেরিয়ালস, মানে যে মেটেরিয়ালসটা জ্বলছে সেই মেটেরিয়ালস। আর একটা হচ্ছে টেম্পারেচার বা তাপমাত্রা। দেখুন 3টে বাহু কিন্তু হয়ে গেল, এবং 3টে বাহুকে যখন একত্রিত করব তখনই কিন্তু ফায়ারটা হবে। তাহলে এক্ষেত্রে আমার 3টে জিনিস আমি পেলাম। এই 3টে জিনিসের মধ্যে দেখা গেল কি না, এই 3টে জিনিসকে আমি একত্রিত করলে এইটাকে বলা হয় ট্রায়াঙ্গেল অফ ফায়ার।
আচ্ছা। এই তিনটে জিনিসকে যদি আমি কোনো একটা বাহু, অর্থাৎ ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যেমন তিনটে বাহুর দরকার হয়, তেমনি কোনো একটা বাহুকে যদি আমি সরাতে পারি, তাহলে সেক্ষেত্রে আমার কিন্তু আমি আগুনটাকে কিন্তু কন্ট্রোল না, আগুনটা হবেই না। কন্ট্রোল তো পরে কথা, হবেই না আগুনটা। তো এটা একটা বেসিক জিনিস। এবারে যেটা আমি বলতে চাইছিলাম যে বি ক্লাস ফায়ার, এ ক্লাস ফায়ার তো সলিড ফায়ার হয়ে গেল, বি ক্লাস ফায়ার লিকুইড ফায়ার। তাহলে লিকুইড ফায়ারের ক্ষেত্রে আমরা কি করব না, ফোম ইউজ করব। ফোম কেন ইউজ করব না, ফোম করবে কি, ওই ফোম যখন ফেনাটা যখন কি করবে ওই লিকুইডের উপরে ও একটা আস্তরণ তৈরি করবে, এবং যেটা কাট করবে, মানে যেটাকে আমার অক্সিজেনটাকে আসতে বাধা দেবে, অর্থাৎ অক্সিজেনটা না আসার জন্য আগুনটা নিভে যাবে। তাহলে এটা কিন্তু একটা পদ্ধতি আগুন নেভানোর, এবং এই পদ্ধতিটার নাম হচ্ছে স্মুদারিং, অর্থাৎ অক্সিজেনটাকে আসতে বাধা দেওয়ার জন্য এটাকে বলা হয় স্মুদারিং। আবার যখন সলিড ফায়ারের ক্ষেত্রে করব, তখন দেখা যাবে কি না, আমি সিম্পল জল দেব। তাহলে জল দিলে কি হবে, এই পদ্ধতিটা হচ্ছে জল দিলে কি হবে, টেম্পারেচারটা আমার বাড়বে না, কমে যাবে, অর্থাৎ ডিক্রিজ করবে, ইনক্রিজ করবে না। টেম্পারেচার যখন কমে যাবে, সেই ট্রায়াঙ্গেল অফ ফায়ারে আমার একটা বাহু ছিল কি না, টেম্পারেচার। তাহলে সেই টেম্পারেচারের ক্ষেত্রে কি হলো না, তাপমাত্রা কমার জন্য আমার আগুনটা নিভে গেল, বা আগুনটা হলো না, বা আগুনটা স্প্রেড করলো না, বা আগুনটা কন্ট্রোল হলো, বা আগুনটা হবেই না। সেক্ষেত্রে এই যে পদ্ধতি, এটা আমাদের একটা আগুন নেভানোর পদ্ধতি, এবং এটা হচ্ছে আমাদের কুলিং পদ্ধতি। আচ্ছা, কুলিং। আরেকটা কি পদ্ধতি আছে, আরেকটা হচ্ছে আপনার কম্বাস্টিবল মেটেরিয়ালস। যেমন ধরুন আমি যে বেঁচে আছি, বা আমি যে চলছি, আমি যে সমাজে বেঁচে আছি, আমি তো আমাকে খাবার দিচ্ছে। তাহলে আমাকে যদি খাবার না দেয়, কি হবে, আমাকে প্রথম দিন দিল না খাবার, দ্বিতীয় দিন দিল না, তৃতীয় দিন, আস্তে আস্তে কি হবে, আমি ক্রমশ মৃত্যুর দিকে চলে যাব। তেমনি ফায়ারের ক্ষেত্রেও ট্রায়াঙ্গেল অফ ফায়ারে আমি যদি কম্বাস্টিবল মেটেরিয়ালসটাকে সরিয়ে ফেলতে পারি, তাহলে কিন্তু আগুনটা অটোমেটিক্যালি নিভে যাবে। যেটা আমরা জঙ্গল ফায়ারের ক্ষেত্রে করি, জঙ্গল আমাদের এখানে মানে সচরাচর আমার যে এরিয়াতে, এখানে 5 কিলোমিটার বা 10 কিলোমিটার ব্যাসার্ধের পরেই কিন্তু জঙ্গল এরিয়া, ম্যাক্সিমামটাই জঙ্গল এরিয়া। এবং জঙ্গলে কি হয়, এই যে মরশুম এখন চলছে, অর্থাৎ শীত, মানে গ্রীষ্মের সিজনে প্রচণ্ড পরিমাণে পাতাগুলো, শুকনো পাতা পড়ে, এবং যে কোনো কারণেই হোক জঙ্গলের মধ্যে আগুন লেগে যায়, এবং আগুন লাগার পরে দেখা যায় যে পুরো জঙ্গলটাই জ্বলছে। তাহলে এক্ষেত্রে আমি যারা জঙ্গল লাগোয়া গ্রামের যারা বাসিন্দা আছেন, বনরক্ষা কমিটি, এনাদিকে বলবো যে আপনারা একটু সজাগ থাকবেন, এবং জঙ্গল আগুনের ক্ষেত্রে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আপনাকে ওই আগুনের যে খাবার, অর্থাৎ শুকনো পাতাটাকে আগুনের থেকে একটু ডিস্টেন্স রেখে আপনাকে পরিষ্কার করে দিতে হবে, অর্থাৎ আপনাকে ফায়ার পকেট করতে হবে। এবং ওই পকেট করলে কি হবে, আস্তে আস্তে ও আগুনটা এসে ওই পর্যন্ত এসে স্টপ হয়ে যাবে, কারণ খাবারের অভাবে আগুনটা নিভে গেল, অর্থাৎ কম্বাস্টিবল মেটেরিয়ালস না থাকার জন্য আগুনটা কিন্তু নিভে গেল। এটা কিন্তু টেকনিক্যালি একটা পার্ট, এটা আপনি জোর করে বা ফোর্স করে করতে পারবেন না। সামান্য টেকনিক্যালি মাথাতে একটু বুদ্ধি খাটিয়ে যদি করতে পারেন, জঙ্গলের আগুন কিন্তু স্প্রেড করবে না। আচ্ছা, হ্যাঁ, এটা একটা পদ্ধতি, এটার নাম হচ্ছে স্টারভেশন। স্টারভেশন অর্থাৎ আমরা 3টে পদ্ধতি পেলাম আগুন নেভানোর জন্য। একটা হচ্ছে কুলিং, যেটা আমরা জল ইউজ করি, একটা হচ্ছে স্মুদারিং, যেটা আমরা কাটিং অফ অক্সিজেনটাকে আমরা কাট করি, আর একটা হচ্ছে আপনার স্টারভেশন, যেটা হচ্ছে কম্বাস্টিবল মেটেরিয়ালটাকে আমরা সরিয়ে দিই আগুনের কাছ থেকে। যেমন আমাদের যেমন গ্রাম বাংলায় যদি বলি কথা, যে এখন হয়তো খড়ের যেটাকে বলা হয় গাদা, যেটাকে বলা হয় মানে খড়কে স্ট্যাক করে রাখা আর কি। তো স্ট্যাক অফ স্ট্র যেখানে থাকে, সেখানে কি অনেক সময় আমাদের এই ফায়ারটা অ্যাটেন্ড করেছি, এখন ইদানিং খড় এখন কেউ নিয়ে আসছে না বাড়িতে, আর ওই স্ট্যাক অফ মানে স্ট্র থাকছে না। তো আগে দেখতাম কি যে খড়ের গাদায় রাত্রির দিকে কেউ আগুন লাগিয়ে দিতেন, বা এরকম একটা ঘটনা ঘটতো। তো সেক্ষেত্রে আমাদের কাছে যখন কল আসতো, আমরা কি করতাম, যে খড়ের গাদাতে যদি আপনি জল দেন, আপনি কিন্তু আগুন নেভাতে পারবেন না। তাহলে আমরা কি করতাম, কিছুটা ডিস্টেন্স বজায় রেখে আমরা গাদাটাকে ভেঙে দিতাম, এবং ওই স্টারভেশন অর্থাৎ স্টারভেশন পদ্ধতিতে, অর্থাৎ কম্বাস্টিবল মেটেরিয়াল এখানে হচ্ছে স্ট্র মানে খড়টাকে আমরা সরিয়ে দিতাম, এবং আস্তে 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 আগুনটা নিভে যেত। এটাই হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি। বাহ, অসাধারণ কিছু। আমরা পুরোটা না হলেও কিছুটা আমরা আশা করি আমাদের ঘরে নিয়ন্ত্রণে আগুন আনতে পারবো। যে বিষয়টা আপনাকে বলছিলাম, যে আমাদের ঘরের একদম বিষয়, যেটা আমরা এলপিজি গ্যাস নিয়ে আমরা প্রায় দিনই চলছি, আমাদের পরিবার চলছে, এবং তার সঙ্গে আরেকটা বিষয়, সেটা হচ্ছে এই গরমকালে এসি।
এই দুটোর থেকে যদি কোনোভাবে গ্যাস লিক করে বা আগুন ধরে যায়, তো সেক্ষেত্রে আমরা কি করব? ঠিক আছে ম্যাম, যেটা বলা সেটা হচ্ছে যে আপনার এলপিজি ক্ষেত্রে প্রথমে বলি, এলপিজি সাধারণত প্রত্যেক ফ্যামিলিতে এখন অ্যাভেলেবেল বা আছে, প্রত্যেকে সে একটাই হোক দুটো হোক সিলিন্ডার থাকে, এবং যেটা হচ্ছে ডোমেস্টিক সিলিন্ডার। এবারে যারা আমরা কমার্শিয়াল সিলিন্ডার ইউজ করি তার ক্যাপাসিটি হচ্ছে 19 কিলো থাকে, আর ডোমেস্টিক যারা ইউজ করি তাদের হচ্ছে 14 কিলো 200 গ্রাম থাকে। তো ডোমেস্টিকটাই আমরা সাধারণত বলতে চাইছি না। ডোমেস্টিক যদি এলপিজিতে কোনো রকম ফায়ার হয়, সেক্ষেত্রে আমি আমার ঘরোয়া পদ্ধতিতে আমি জলটাকে নিলাম, জল আমার বাড়িতে আছে, যার সাথে সাথে কোনো একটা কম্বল, ব্ল্যাঙ্কেট, চাদর বা আপনার কোনো সুতির কোনো হয়তো থলে, এই টাইপের জিনিসকে আমরা প্রথমে জলে ভিজিয়ে নেব। আচ্ছা, জলে ভিজিয়ে নিলাম মানেই হলো ওখানে কোনো অক্সিজেন সরবরাহ করবে না আর। এটা একটা পদ্ধতি, বৈজ্ঞানিক পদ্ধতি। এবং সেটাকে আমরা কি করব, ওই সিলিন্ডারের উপর জড়িয়ে দেব। তাহলে কি হবে, ওইটাও একটা পদ্ধতি যে অক্সিজেনটাকে আমি আসতে দিলাম না। মানে জলই কিন্তু অক্সিজেনের সোর্স একদিক থেকে। অন্যভাবে আমি যখন ওই চাদর বা কম্বলকে ভিজিয়ে নিচ্ছি তখন অক্সিজেন আসা বন্ধ হয়ে যাচ্ছে। ওর যে পকেটগুলো আছে ওই পকেটগুলো থেকে বায়ুর থেকে যে অক্সিজেনটা নেবে ও কিন্তু আসতে পারবে না, কারণ আর ওই পকেটগুলো জল দিয়ে বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা ফ্লেমটাকে কিন্তু বন্ধ করে দিতে পারবো। ওকে জড়িয়ে দিলে কি হবে, অক্সিজেনটা কাট আউট হয়ে গেল এবং ফ্লেমটা বন্ধ হয়ে গেল। হয়তো লিকেজ হতে পারে, সেক্ষেত্রে আমরা মেন ভাল্ব যেটা রেগুলেটর ভাল্ব সেটাকে আমরা অফ করে দিলাম সাহস করে, তাহলে কিন্তু আমার কিন্তু দুর্ঘটনার থেকে আমরা বেঁচে গেলাম। এই একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি আছে সেম জিনিস, কাটিং অফ অক্সিজেন। অক্সিজেনটাকে আমি দূরে সরিয়ে যাব কীভাবে না, সেম ডায়ামিটারের যদি কোনো প্লাস্টিক হোক বা কোনো প্লাস্টিক জাতীয় কোনো বালতি যেটাকে বলা হয়, সেম ডায়ামিটারে হতে হবে। কারণ তার মধ্যে দিয়ে কোনো রকমভাবে যেন না বায়ু বা এয়ার বা অক্সিজেন লিকেজ না হতে পারে। সেম ডায়ামিটারে যদি আমি ওই আমাদের যে ডায়ামিটার হয় এলপিজি সিলিন্ডারগুলো, যদি আমি তাকে জোর করে একটু আঘাত করে দিই, মানে উপরটা যেখানে জ্বলছে, মানে ওকে যদি আমি ঢাকনা দিয়ে দিলাম, তাহলে কিন্তু অক্সিজেনের অভাবে আগুনটা নিভে যাবে। এটাও একটা কিন্তু পদ্ধতি, এটা খুব ভালো পদ্ধতি। হ্যাঁ, এটা এবং বাড়িতে থাকে। তো আমি আশা করব যে যারা গ্রাম বাংলায় আছেন তাদের ক্ষেত্রে যে এরকম টাইপের সেম ডায়ামিটারের কোনো যদি প্লাস্টিকের যে আমাদের বালতি বা এই টাইপের জিনিস থাকে, তাহলে আপনি কিন্তু সেখানে ইউজ করতে পারেন এটা। আচ্ছা, একেবারেই তাই। মানে একদম সিলিন্ডারের যে সাইজ সেটার একদম সমান সমান সাইজের কোনো প্লাস্টিকের জিনিস আমরা উপর দিয়ে একদম চাপা দিয়ে দেবো উল্টো করে সিলিন্ডারের মাথা দিয়ে, ওটা অটোমেটিক্যালি মানে কন্ট্যাক্টের বাইরে চলে যাবে। আচ্ছা, আর এসির বিষয়টা যদি এসির বিষয়টা বলি, এসি যখন আপনি ইনস্টল করবেন, এসির তো একটা লোড ডিস্ট্রিবিউশন থাকে। প্রত্যেকটা ইলেকট্রিক গুডসের ক্ষেত্রেই আমরা যাই ইউজ করি না কেন, আমাদের একটা লোড মানে ইলেকট্রিক লোড দিতে হয়। তো এখানে কোনো ভালো ইলেকট্রিশিয়ান দিয়ে যখন আপনি এসি ইনস্টল করবেন, যাতে সেই জায়গায় দেখা যাচ্ছে যে আমার লোড ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমার কিছু সমস্যা দেখা দিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সেখানে লোড ডিস্ট্রিবিউশনের ব্যাপারটা আমাদের ভালো ইলেকট্রিশিয়ান দিয়ে চেক করে নিতে হবে। এবং তার সাথে সাথে এসির ক্ষেত্রে দেখা যাচ্ছে কি, এখন দেখা যাচ্ছে যে এসি ধরুন আমাদের 3, 4, 5, 6 মাস পর্যন্ত চলে, বাকি টাইমটা আমরা কিন্তু অতটা চালাই না। তাহলে যখন আমার পিক আপ টাইম এসি চলবে, সেই টাইমটাতে এসির একটা সার্ভিসিং করে নেওয়া উচিত, কারণ ডাস্ট পার্টিকেল কিন্তু ওর মধ্যে ঢুকে থাকে। তো সেটা একটা সমস্যা হয়, এবং সেটা যে কোনো কারণেই হোক সেটা আমাদের এসিকে বাধা দেয়, যেটা ঠান্ডা বাতাসটা আসে, এবং সেটা সেখান থেকে হিট ক্রমশ ইনক্রিজ করে, এবং সেখান থেকে হিটটা যখন ক্রমশ ইনক্রিজ করে সেখান থেকে আমাদের একটা ফায়ারের হওয়ার সম্ভাবনা থাকে। 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার, লোড ডিস্ট্রিবিউশন যদি ঠিকঠাক না থাকে, তাহলে আমার সেই সুইচ থেকেই হোক, কেবল থেকেই হোক বা এসির কোনো কানেকশন থেকেই হোক, সেখান থেকে কিন্তু আমার হিট ক্রমশ বাড়তে বাড়তে একটা আপনার ফায়ারের সম্ভাবনা হয়ে যায় ওই সময়। আর এখানে একটা জিনিস বলে রাখি, যে সমস্ত ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্স গুডস যারা ইলেকট্রিকের সাপোর্টে চলে, সেখানে আমরা কেবল ইউজ করি, এবং সেই কেবলটা হচ্ছে মারাত্মক ক্ষতি করে শরীরের ক্ষেত্রে, এবং যেখানে কার্বন মনোক্সাইড গ্যাস উৎপন্ন হয়, যেটা আপনার 1 সেকেন্ড কেন 1 মিনিটের মধ্যে যদি আপনি ইনহেল করেন, ফার্স্টে আপনি সেন্সলেস হবেন, তারপরে বেশি পরিমাণে যদি ইনহেল করেন তাহলে আপনার মানে প্রাণও চলে যেতে পারে। তো এটা একটু সজাগ থাকবেন যে আমাদের মানে ইলেকট্রিক
ইলেকট্রিক কেবলটা যেটা আইএস টেন্ডারের হয়, যারা ইলেকট্রিশিয়ান আছেন ওনারা জানবেন ভালো করে, ওই টাইপের কোনো কেবল ইউজ করা, যাতে আমার লোডটা ঠিকঠাক থাকে এবং এসিটা ঠিকঠাক চলে। বেশ বেশ বেশ, মানে এই গরমকালে এসি নিয়ে বেশ আমরা অনেকেই দুশ্চিন্তায় থাকি, প্লাস সোশ্যাল মিডিয়ায় দিনের পর দিন আমরা দেখছি যে এসি ব্লাস্ট করছে বা আগুন ধরে যাচ্ছে, গ্যাস থেকে কিচেন ব্লাস্ট করছে, তো সেই জায়গা থেকে অনেকটাই আমরা সাহায্য পেলাম আপনার কাছ থেকে। আর এবারে সেই প্রশ্নটায় আসি যেটা একদম শুরুতে করতে চেয়েছিলাম, যে আমাদের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এসে কেমন লাগলো, আজকের অনুষ্ঠানে অংশ নিতে পেরে কেমন লাগলো, এবং আমাদের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পরিবারের সম্পর্কে কি বলবেন? বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে তো এলাম, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে আমি এর আগেও 2-3 বার এসেছি। ফায়ার যখন হয়েছিল, এখানে জঙ্গলে ফায়ার হয়েছিল, আমি 2-3 বার এসেছি। এছাড়াও এখানে যে ভিভিআইপি মুভমেন্ট হয়, অর্থাৎ আমাদের গভর্নর মাঝে মাঝে আসেন, উনি আমাদের এখানে মনে হয় উপাচার্য এরকম টাইপের হন ওনারা। তো যাই হোক, যখন আসেন আচার্য, তো আচার্য যাই হোক ওনারা যখন আসেন, আমরা স্ট্যান্ড বাই ডিউটি করতে আমি এসেছি এখানে 2-3 বার। তাছাড়াও পরিচয় হওয়ার পর এখানে এলাম, এবং আমারও ইচ্ছে ছিল যে এখানে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম হোক, কারণ আমাদের ফায়ার সেফটির উইক, যেটা ন্যাশনাল ফায়ার সেফটি উইক চলে, সেটা হচ্ছে 14 এপ্রিল থেকে 20 এপ্রিল পর্যন্ত। এর মধ্যেই যদি কোনো একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা যেত খুব ভালো হতো, কিন্তু যেহেতু ছুটি ছাটা ব্যাপার চলছিল, আর আমরাও যেহেতু আমাদের বিভিন্ন রকম প্রোগ্রামে ব্যস্ত ছিলাম, সেজন্য শিডিউল না হওয়ার জন্য আমরা 23 এপ্রিলে আমরা এটা করলাম। তো যাই হোক, আপনাদের রেসপন্স খুব ভালো হয়েছে। আর এখানে আমার আমার হচ্ছে ওটা কি বলে, উপাচার্য স্যার উনিও এসছেন, আর রেজিস্ট্রার যিনি আছেন উনিও ছিলেন, তার সাথে যিনি সেফটির ব্যাপারটা দেখেন, আপনাদের এই ফ্যামিলির এখানে সেফটির ব্যাপারটা দেখেন, মল্লিকবাবু উনিও ছিলেন। সবারই আমাদের বেতার বিদ্যাসাগরের স্টেশন অধিকর্তা, হ্যাঁ উনিও এখানে স্টেশনের অধিকর্তা। যাই হোক, সবারই সহযোগিতা এবং আপনাদের সকলের উপস্থিতিতে আমরা চেষ্টা করলাম কিছুটা শেখানোর, কারণ জীবনটা আপনার, ফ্যামিলির জীবনটাও আপনার, মানে আপনারই হাতে ডিপেন্ড করবে। আমরা চেষ্টা করি যাতে আমরা কিছুটা অন্তত শেখাতে পারি, যাতে আমরাও একটু মানে শান্তিতে থাকতে পারি, যে কোনো ইনসিডেন্ট না ঘটুক। কারণ আমি অ্যাজ এ অফিসার ইনচার্জ হিসাবে চাইবো যে আমার এরিয়ার মধ্যে রিলেটেড ফায়ার বা রিলেটেড এরকম কোনো ইনসিডেন্ট থেকে কোনো প্রাণহানি বা জীবনহানি বা সম্পত্তিহানি না হোক। আপনারা যেমন দেখেন, আপনার এই ছোট্ট এই যে আমরা যেখানে আছি, বা এই যে আপনাদের যে বিদ্যাসাগর ইউনিভার্সিটির যেটুকুন আমাদের সম্পদ, অর্থাৎ প্রপার্টি, এই প্রপার্টি আমারও না, আপনারও না, আগামী প্রজন্মের প্রপার্টি। তো একে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের, এবং আগামী প্রজন্মের হাতে এটাকে তুলে দেওয়ার দায়িত্ব আমাদের। আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে যে আমরা চাই যে প্রথমে লাইফকে বাঁচানো, তারপরে আমরা যেটা চাই সেটা হচ্ছে যে আমাদের প্রপার্টিকে বাঁচানো, এবং যেটা আমরা ভাবি সেটা হচ্ছে এটা হলো আমাদের ন্যাশনাল প্রপার্টি, অর্থাৎ জাতীয় সম্পদ, এবং এই সম্পদটিকে আমরা বাঁচিয়ে রাখবো। একদম একদম ঠিক আছে, দারুণ কথা বললেন আজকে স্যার। আর একদম শেষ করার আগে বন্ধুদের যে নম্বরটা, ইমার্জেন্সি নম্বরটা স্যার বলেছিলেন, সেটা আরেকবার জানিয়ে দিই, 0322243895। আরেকবার বলছি, 0322263895। এই নম্বরে যোগাযোগ করে আপনাদের সমস্যা থাকলে আপনারা কিন্তু সরাসরি কথা বলে নিতে পারেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। স্যারকে অনেক ধন্যবাদ আপনার অমূল্য সময় থেকে বের করে এখানে আসার জন্য। থ্যাংক ইউ, সকলকে ধন্যবাদ জানাই, ভালো থাকবেন। নমস্কার, সকলে ভালো থাকুন, শুনতে থাকুন বেতার বিদ্যাসাগর। বন্ধু শুনছেন 90.8 FM বেতার বিদ্যাসাগর, মেদিনীপুরের একমাত্র কমিউনিটি রেডিও চ্যানেল বেতার বিদ্যাসাগর, আপনার সঙ্গে আপনার কথায়।